নাথিং ফোন 3 ফোনটা নিয়ে আসলে আমাদের অত বেশি ব্যবহারের সুযোগ হয়নি যে একটা কমপ্লিট রিভিউ দিতে পারবো, বাট বেশ কিছু দিকে তো আমরা রিসার্চ করেছি, যেমন এই ফোনটার ব্যাটারি ড্রেনের কি অবস্থা, গেমিং পারফরমেন্স কেমন পাচ্ছি, বা গেমিং করলে কেমন গরম হচ্ছে, ক্যামেরাতে কি রেজাল্ট পেলাম, এইসব টুকটাক বিষয়গুলো একটা ফোন কেনার সময় তো আমাদের জানার প্রয়োজন পড়ে। চেষ্টা করব ওই বিষয়গুলো এই ভিডিওতে তুলে ধরা। এবার প্রথমবারের মতো তারা ইন্ট্রোডিউস করলো গ্লিফ ডিসপ্লে, অনেকটা ম্যাট্রিক্স ডট টাইপের ডিসপ্লে। তার মানে আপনি পিছন ক্যামেরায় নিজেকে দেখে দেখে সেলফি তুলতে পারবেন। এই ডিসপ্লের নিচে ঠিক ফোনের মাঝ বরাবর একটা টাচ বাটন রয়েছে, এইটা চেপে চেপে এই ডিসপ্লের ইন্টারফেসগুলোকে আপনি চেঞ্জ করতে পারবেন। এখানে কিন্তু শুধুমাত্র ক্যামেরা ওপেন না, আরো বেশ কিছু কাজে এই ডিসপ্লেটা ব্যবহার করা যায়। এই ফোনের বক্স কন্টেন্ট বলতে আমরা যা পেয়েছি, একটা সফট সিলিকন কেস রয়েছে, এটা 2 দিন পরে ভাই নষ্ট হয়ে যাবে, হলুদ টলুদ হয়ে যায়। তারপরে একটা সিম ইজেক্টর পিন রয়েছে যেটা ট্রান্সপারেন্ট, এন্ড একটা টাইপ সি টু সি কেবল দিছে, ওইটাও আবার দেখলাম ট্রান্সপারেন্ট ডিজাইনের। ও হ্যাঁ, যারা এই ধরনের ফোনগুলি বাংলাদেশ থেকে নিতে যাচ্ছেন তারা দেখতে পারেন টেক অ্যান্ড টক বিডিতে, যাদের কাছে এইসব ফোনগুলি আপনারা অফিসিয়াল সিল প্যাক করা পাবেন। বসুন্ধরা সিটি অ্যান্ড যমুনা ফিউচার পার্কে তাদের ফিজিক্যাল শপ রয়েছে। আর নাথিং ফোনের দাম এই মুহূর্তে অনেকটাই বেশি, আনঅফিসিয়াল ফোন দাম ওঠানামা করতে থাকে, আপনারা টেক অ্যান্ড টকের সাথে যোগাযোগ করে নিতে পারেন। তারপরেও প্রাইস রেঞ্জটা বলা হচ্ছে 1 লাখ টাকার আশেপাশে রয়েছে আমি যখন ভিডিওটা আপলোড করছি। দেখেন, বলতেই ভুলে গেছিলাম, এটা কিন্তু ইন্ডিয়ান ভেরিয়েন্ট আমাদের হাতে যেটা রয়েছে। এই ফোন কিন্তু যথেষ্ট ভারী এবং মোটা, অলমোস্ট 9mm থিকনেস, 218 গ্রাম ওয়েট রয়েছে, বাট কম্প্যাক্ট, ছোটখাটো ডিজাইনে, যে কারণে হাতের ভিতরে নিলে একটা ফ্ল্যাগশিপ ডিভাইসকে আসলে যেরকম মনে হয় ওই রকমই ফিলটা পাচ্ছিলাম আমরা। সিলিকন কার্বন ব্যাটারি রয়েছে 5500 mAh এর, বাট এখন আমরা দেখছি কিন্তু অনেক ফোনে সিলিকন কার্বন ব্যাটারি থাকাতে ফোনগুলো পাতলা হচ্ছে, অনেক বেশি ব্যাটারি দিচ্ছে। নাথিং এই জায়গাটাই মনে হলো যে কিছুটা হলেও পিছিয়ে রয়েছে, মাত্র 5500 mAh এর ব্যাটারি দিয়ে। রেয়ার প্যানেলে গ্লাস প্রোটেকশন দেওয়া হয়েছে, কিন্তু এটা কি গ্লাস প্রোটেকশন সেটা কোথাও মেনশন করে নাই। ফ্রন্টে আমরা মানে স্ক্রিনে গোরিলা গ্লাস 7i প্রোটেকশন পাচ্ছি, বডিতে অ্যালুমিনিয়াম ফ্রেম রয়েছে, আর এই ফোনে IP68 এর রেটিংও থাকছে। টপে সেকেন্ডারি স্পিকার, আর নাথিং এটাকে বলছে, মানে এই ফোনের স্পিকারের সাউন্ডকে বলছে যে সিমেট্রিক্যাল, মানে দুইটা স্পিকার থেকেই একই লাউডে সাউন্ড প্রোভাইড করতে পারে। চলেন আমরা একটু সাউন্ড কোয়ালিটি শুনে আসি। ও আচ্ছা, তারা যে বলছে সিমেট্রিক্যাল, এই ব্যাপারটা ট্রু, অ্যান্ড সাউন্ড কোয়ালিটি অনেকটাই ভালো লেগেছে। মানে একটা ফ্ল্যাগশিপ ফোনে আসলে যেরকম সাউন্ড কোয়ালিটি থাকা প্রয়োজন, ভোকাল টোনটা ক্লিয়ার বোঝা যাচ্ছে, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট টোনগুলো আপনি ক্লিয়ারলি নোট করতে পারবেন। সেই সাথে ইনস্ট্রুমেন্ট সেপারেশনটা ভালো ছিল, মানে সবকিছু মিলিয়ে গুড এনাফ সাউন্ড কোয়ালিটি। টপে আমরা নয়েজ ক্যান্সেলিং মাইকও পাচ্ছি, ক্যামেরা মডিউলে আরও একটা মাইক দেওয়া হয়েছে, যারা ভিডিও ক্যাপচার করার সময় আরও বেটার সাউন্ড সে রেকর্ডিং করতে পারে। বটমে সিম কার্ড স্লট, 2টা ন্যানো সিম কার্ড ব্যবহার করা যায়, আর এই ফোনটা কিন্তু ই সিম সাপোর্টেড না। বাটন পজিশন ভাই আপনি ঠিকঠাক পাবেন না, মানে একটা ডানে তো আর একটা বামে। রাইট সাইডে আমরা পাওয়ার বাটনটা পাচ্ছি, পজিশন হাতের কাছে, এটা ঠিক আছে। নিচে রয়েছে আবার এসেনশিয়াল স্পেস, এটা সম্পর্কে তো অনেকেই জানেন আপনারা। অ্যান্ড আমরা যে ফিঙ্গারপ্রিন্টটা পাচ্ছি সেটা কিন্তু আবার অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট ফার্স্ট, বাট এই প্রাইস রেঞ্জে আসলে অপটিক্যাল মানায় না, এখানে আলট্রাসনিক থাকা দরকার ছিল। এই ফোনের বাটনের যে ক্লিকি ফিডব্যাকটা, ওইটা নিয়ে কথা বলতে হয়, কেননা আমরা সাধারণত বাটনগুলোতে প্রেস করে এত মজা পাই না। এই ফোনে বাটনগুলোতে প্রেস করে যে সফট অ্যান্ড স্মুথ ফিলটা পাচ্ছিলাম, সেই সাথে এর হ্যাপটিক ফিডব্যাক। ইউজুয়ালি আমরা হ্যাপটিক ফিডব্যাক হয়তো অনেকেই ব্যবহার করি না, জাস্ট ফোনগুলোতে থাকে, কিন্তু এই ফোনের হ্যাপটিক ফিডব্যাকটা আপনি চালু করলে ওইটার সাথে অভ্যস্ত হয়ে যাবেন, আপনার কাছে মনে হবে না ব্যাপারটা তো ভালোই লাগছে, ব্যবহার করতেই থাকি। পিছনে যে গ্লিফ লাইট বা ডিসপ্লে যাই বলেন না কেন, এইটাকে বিভিন্ন কাজে ব্যবহার করা যায়। যেমন আপনি ফ্ল্যাশ লাইট নর্মালি আমরা যেভাবে জ্বালাই না, ফ্ল্যাশ লাইটের আলোটা জ্বলছে, বাট আমি যদি এই ফ্ল্যাশ লাইটের আইকনটাকে চেপে ধরে রাখি তাহলে ওই গ্লিফ ডিসপ্লেটা চালু হয়, এটাকে আপনি ওই সফট লাইট হিসাবে ব্যবহার করতে পারেন। আর ভলিউম কম বেশি করলে দেখলাম ওই আলোটাও বাড়ে কমে, মানে আপনি যখন সাইলেন্ট মোডে থাকবেন তখন একটা ক্রস সাইন আসে। দেন রিংটোনের সাথে সেট করার সময় ওই ব্যাপারগুলো, রিংটোন যখন বাজে বিভিন্ন গ্লিস টাইপের ইফেক্ট এখানে পাওয়া যাচ্ছিল। অনেকগুলো গ্লিপ টয়েস রয়েছে যার ভিতর থেকে আপনি ওই অনেকটা ঘড়ির অসফেসের মতো এই জিনিসগুলো এখানে সেভ করতে পারেন। তবে আমার কাছে কেন জানি মনে হচ্ছিল এটাকে কি আরেকটু কাস্টমাইজ করা যেত না, মানে আমি আমার মন মতো ব্যবহার করতে পারবো। একটা ছবি আঁকিয়ে এখানে সেট করে দিতে পারলাম, বা আমার নিজের ছবিকে এখানে রেখে দিলাম, সে দেখতে যেমনই লাগুক ওইটা রেখে দিতে পারলে হয়তো নিজের কাছে ভালো লাগতো যে না, ডিসপ্লেটা আমি আমার মন মতো ব্যবহার করতে পারছি। এই জিনিসটা থাকা দরকার ছিল। ফোনটায় আমরা ডিসপ্লে পাচ্ছি 6.67 ইঞ্চের, যেখানে অ্যামোলেড প্যানেল দেওয়া হয়েছে, এবং অবশ্য 120 হার্টজ এর প্যানেল। এটা 10 বিটের HDR10+ সাপোর্টেড, 100% DCI-P3 কালার গ্যামোড রয়েছে। HBM ব্রাইটনেস দেখলাম 1600 নিটস, আর পিক যেতে পারে 4500 নিটস। আদৌ কতটা যায় আমরা শিওর না, বাট রোদ্রে ব্যবহার করেছি, যতটা রোদ্রে সম্ভব ব্যবহার করার, ব্রাইটনেস নিয়ে কোনো সমস্যা ছিল না। নাথিং যে আসলে কি চাই ওইটা বোঝাই কষ্টদায়ক। দেখেন, কিছু প্রাইস রেঞ্জে ফোন লঞ্চ করে, যে ফোনে
এমন কিছু দেয় যে খুব ভালো, আবার এমন কিছু নেই আপনার শুনে কষ্ট লাগবে যে একটা ফোন আমার পছন্দ হয়েছিল, আমি নিব বলে ভাবছিলাম, এই জিনিসটা থাকতে পারতো না। এত টাকা দামের ফোনে এলটিপিও প্যানেল কি মানায়? 8s Gen 4 SoC দিয়ে রাখছে, যেখানে 8 Elite এখন কাঁপিয়ে বেড়াচ্ছে। ভালো ব্যাপার একটা আছে, সেটা হলো যে 5 বছরের ওএস আপডেট এবং 7 বছরের সিকিউরিটি আপডেটও দেওয়া হবে। মানে একটা ফোন প্রায় আপনি এক যুগ ওই আপডেট নিয়েই কাটিয়ে দিতে পারবেন। কথা বলছিলাম ডিসপ্লে নিয়ে। ডিসপ্লেটা ভালো এলটিপিও ছাড়া, এমনিতেই ফ্ল্যাগশিপ লেভেলের ডিসপ্লে এটা। এখান থেকে আপনি গেমিং এক্সপিরিয়েন্স ভালো পাবেন, ভিজুয়াল এক্সপিরিয়েন্স, ইউটিউবে ভিডিও দেখা, প্রোডাক্টিভ কাজ, মাল্টিমিডিয়া কনজিউম, কোথা থেকে আসলে এই ডিসপ্লেটা পিছিয়ে থাকছে না। হ্যাঁ, কিছুটা ছোট সাইজের ডিসপ্লে, যাদের এরকম কম্প্যাক্ট ফোন পছন্দ হয় তাদের কাছে এই ডিসপ্লে সাইজ বা ফোনের সাইজটা ভালো লাগবে। চিন বেজেল এরিয়াটা সিমেট্রিক্যাল, একদমই ন্যারো চিন বেজেল আমি এটাকে বলবো না, বাট যথেষ্ট ন্যারো করার চেষ্টা করা হয়েছে। সামনের দিক থেকে ভিজুয়াল এক্সপিরিয়েন্স বা ডিসপ্লেটা দেখতেও ভালো লাগছিল। পাঞ্চল ক্যামেরা কাটআউটটাও ছোট আছে বলা যায়। চলেন ভাই আগে ভাগে আমরা একটু ক্যামেরা পার্টটা সেরে আসি, তারপরে না হাই পারফরমেন্স নিয়ে কথা বলা যাবে। তো পিছনে যেমনটা দেখছেন 3টা ক্যামেরা রয়েছে, 3টাই ট্রু ক্যামেরা, এখানে কোনো পুঁতি বসানো হয় নাই। একটা হলো 50 মেগাপিক্সেল পেরিস্কোপ ক্যামেরা, সেন্সরের নেমগুলো আমরা স্ক্রিনে লিখে দিব। আর একটা 50 মেগাপিক্সেল ওয়াইড অ্যান্ড 50 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড রয়েছে। সামনের ক্যামেরাটাও 50 মেগাপিক্সেলের। পোর্ট্রেট মোডে 2টা ফোকাল লেন্থ রয়েছে, যেখানে 24mm আপনি পোর্ট্রেট ছবি তুলতে পারবেন, আর একটা পেরিস্কোপে এসে 70mm। বাট এখানে ইন সেন্সর যেটাই বলেন ডিজিটাল জুম রয়েছে, যেখানে আপনি ওয়াইড অ্যাঙ্গেলকে 50mm পর্যন্ত ম্যাক্সে নিয়ে যেতে পারবেন, আর পেরিস্কোপকে ম্যাক্স আপনি পোর্ট্রেট মোডে 100mm পর্যন্ত নিয়ে যেতে পারবেন। পোর্ট্রেট মোডে খুবই ভালো আপনি ছবি তুলতে পারবেন, ব্যাকগ্রাউন্ড ব্লারও ন্যাচারাল লাগছিল, সফট ব্যাকগ্রাউন্ড বোকে ক্রিয়েট করে, অ্যান্ড ডাইনামিক রেঞ্জ ভালো পেয়েছি। অবজেক্ট সেপারেশনটা এই জায়গায় ভালোভাবে কাজ করেছে, মানে ব্যাকগ্রাউন্ড থেকে একটা অবজেক্টকে আলাদা করা অ্যান্ড সেটার কালারটাকে ব্যালেন্স করা, এগুলো পারফেক্টলি করতে পেরেছে। তবে যে প্রবলেমটা দেখলাম সেটা হলো আপনি যখন ওয়াইডে ছবি তুলবেন তখন একরকম কালার, অ্যান্ড যখন আপনি পেরিস্কোপে যাবেন তখন আরেক রকম কালার। কালারটা ব্যালেন্স না, মানে দুইটা সমান মনে হয় না, দুইটা মনে হয় যে আপনি দুই ধরনের ক্যামেরা দিয়ে হয়তো ছবিগুলো তুলেছেন। সো এরকম স্যাম্পল ইমেজ আপনাদেরকে দেখাবো। ওয়াইডে যখন তোলা হচ্ছিল পোর্ট্রেট মোডে কিছুটা ন্যাচারাল লাগছিল ছবিগুলোকে, অনেকটা আপনি পিক্সেল ক্যামেরার সাথে তুলনা করতে পারেন, মানে পিক্সেল ফোনে যেরকম ছবিগুলো উঠে। বাট যখন পেরিস্কোপে যাবেন সেই ছবিগুলা একটু বেশি কালারফুল মনে হয়, অ্যান্ড ওই জায়গায় ফেস টোনটা দেখতে আরো বেশি সুন্দর লাগে, যেরকম রেডি টু আপলোড আমরা ছবি বলে থাকি, ওই কোয়ালিটির ছবি কিন্তু পেরিস্কোপ থেকে পাচ্ছিলাম পোর্ট্রেট মোডে। তবে পোর্ট্রেট মোডে আপনি যে ফোকাল লেন্থেই ছবি তুলেন না কেন, শার্পনেস অ্যান্ড ডিটেলস এর ঘাটতি আপনি একদমই ফিল করবেন না যদি কিনা এক্সট্রিম লেভেলের লো লাইটে তুলেন। নাথিং ফোনের ক্যামেরা আমার কাছে এমন মনে হয় এই ফোন একটা ফ্রেমকে ট্রুলি রিপ্রেজেন্ট করতে পারে। ওভার এক্সপোজড, ওভার শার্পনেস এরকম ফিল্ম দেয় না ছবিগুলোর ভিতরে, অ্যান্ড স্যাচুরেটেড লাগে না অনেক বেশি, যেন কোনো একটা কালারকে বুস্ট করে দিচ্ছে এরকম মনে হয় না। ওভারঅল ব্যালেন্সড টাইপের ছবি পাবেন, যেখানে ডাইনামিক রেঞ্জ অসাধারণ থাকে। সো যারা স্ট্রিট ফটোগ্রাফি করেন, স্মার্টফোন দিয়ে ফটোগ্রাফি করেন, তাদেরকে নাথিং ফোন রিকমেন্ড করা যায়। এখন নাথিং ফোনের ক্যামেরাটা ওই পর্যায়ে যাচ্ছে। লো লাইটের ছবিতে নয়েজ পাবেন, পোর্ট্রেট মুডে বলেন বা ল্যান্ডস্কেপ মুডে ছবি তোলার সময় এই নয়েজি ব্যাপারটা আমার পছন্দ খুবই। মানে ওই নয়েজ না যেটা ইমেজটাকে নষ্ট করে, এটা সেই নয়েজ যেটা দেখতে ভালো লাগে। লাইট অ্যান্ড কালারগুলোকেও সুন্দরভাবে ব্যালেন্স করতে পারছিল। তবে কিনা আপনি যখন লো লাইটে আলট্রা ওয়াইডে ছবি তুলবেন, 50 মেগাপিক্সেল যে আলট্রা ওয়াইডটা রয়েছে ওখানে লেন্স ফ্লেয়ার দেখা যাচ্ছিল, মানে একটু আলো টালোর ওই ঝলকানি লাগলে ও ওই লাইটগুলোকে খুব ভালোভাবে ব্যালেন্স করতে পারছিল না। এটা আলট্রা ওয়াইডে এই সমস্যাটা আমরা দেখেছি, অ্যান্ড হ্যাঁ আলট্রা ওয়াইডে এসে কিছুটা স্মুথ ছবিও পেয়েছি। সামনের ক্যামেরা 50 মেগাপিক্সেল, সেলফি তুললাম কয়েকটা। এখন জায়গা ভালো বলে ছবি ভালো এসেছে নাকি ক্যামেরা ভালো বলে ছবি ভালো এসেছে জানি না, বাট আমার কাছে মনে হয়েছে 50 মেগাপিক্সেল সামনের ক্যামেরাটা আপনি এনজয় করবেন ছবি তুলে। ভিডিও করেছি আমরা রেয়ারে অ্যান্ড ফ্রন্ট ক্যামেরাতে, আপনারা ভিডিও কোয়ালিটি দেখে নিন। পিছনে 4K 60 fps এ ভিডিও শুট করা যায়, ভিডিও কোয়ালিটি অসাধারণ। আমি যদি লাইট ব্যালেন্স আপনাদেরকে দেখাই তো এটা মোটেও নোটিসেবল না যে কত স্মুথলি সে লাইটটাকে ব্যালেন্স করছে। দেখেন কত স্মুথলি লাইট ব্যালেন্স করছে, বোঝাই যাচ্ছে না কিন্তু। বাট একটা সমস্যা রয়েছে ক্যামেরাতে, ওআইএসটাও দেখছেন কি সুন্দর স্মুথ লাগছে ভিডিওটা। আমি হেঁটে যাচ্ছি, এদিক থেকে মুভ করছি ডানে বামে, সো যখন মুভ হচ্ছে তখনও কিন্তু এই যে বেঁধে যাচ্ছে, আটকে থাকছে এরকম মনে হচ্ছে না। সমস্যা হলো আপনি ভিডিও চলাকালীন লেন্স পরিবর্তন করতে পারবেন না। 3টা লেন্সে দেখলাম 4K 60 fps এ ভিডিও শুট করা যায়, কিন্তু ভিডিও চলাকালীন লেন্স পরিবর্তন করা যাচ্ছে না। যেমন এখন রয়েছে ওয়াইডে, আমি 3x জুম করতে পারছি, সেখানে কিন্তু পেরিস্কোপ জুম লেন্সে যাচ্ছে না ভিডিওটা। আপনি যদি পেরিস্কোপে শুট করতে চান তো আপনাকে এগেইন ভিডিওটা কাট করে দেন পেরিস্কোপে এসে ভিডিও শুট করতে হবে। এখন পেরিস্কোপ জুম লেন্সে ভিডিও শুট হচ্ছে 4K 60 fps, এটারও কোয়ালিটি দারুণ। এখানে ওয়াইস রয়েছে, দারুণ স্টেবল ভিডিও শুট করা যাচ্ছে। এদিকে তাকা, অটো ফোকাসটাও ভালো কাজ করছে, সুন্দরভাবে ফেসটাকে ট্র্যাকিং করতে পারে। অ্যান্ড ব্যাকগ্রাউন্ড ডেপথ অফ ফিল্ড, ব্যাকগ্রাউন্ড ব্লার একটু তাকায় দেখেন
কত সুন্দর লাগছে না? বাট ওই যে বললাম সমস্যাটা, যে আপনি ভিডিও চলাকালীন লেন্স পরিবর্তন করতে পারবেন না। সাউন্ড কোয়ালিটি শুনে নিতে পারেন। আমার কাছে ভিডিও কোয়ালিটি খুবই ভালো মনে হয়েছে। ভিডিও সর্বোচ্চ জুম করা যায়, আমি একটু সর্বোচ্চ জুমটা দেখাচ্ছি। 18x সর্বোচ্চ জুম করা যায়, এটা 3x ভিউ। তারপরে আমি আরেকটা ভিউ দেখাবো আপনাদেরকে, ওয়াইড অ্যান্ড আলট্রা ওয়াইড ভিউ। এইটা ওয়াইড ভিউ, এখানে আমরা আর পাল্টাতে পারছি না লেন্সটাকে। ডিজিটাল জুম করা যায় 3x, বাট ওইটার কোয়ালিটি ভালো থাকে না। আর এটা হলো 4K 60 fps এর আলট্রা ওয়াইড ভিউ। ও 4K 60 fps এর আলট্রা ওয়াইড ভিউ ভিডিওতেই দেখে নিতে পারেন আপনারা। কি সুন্দর লাগছে না? ভালো ভালো। সামনে আমরা 4K 60 fps এর ভিডিও শুট করতে পারছি, কিন্তু এটা অনেক বেশি ক্লোজ আপ শট। মানে হাত আপনি, আমি কিন্তু একেবারে ওয়াইড ধরে রেখেছি, হাত অনেক দূরে টান টান করে ধরে রেখেছি, তারপরে এরকম ভিউ পাচ্ছি। এখানে ইআইএস অন করা আছে অটোমেটিক, ওইটাকে বন্ধ করা যায় না, যে কারণে আপনি চাইলেও ওয়াইড শট নিতে পারবেন না এর বেশি। কোয়ালিটি ভালো, 4K 60 fps রয়েছে, সাউন্ড কোয়ালিটিও আপনারা শুনতে পাচ্ছেন। কিন্তু এইটাকে যদি আরেকটু ওয়াইড ভিউতে আমি নিতে পারতাম, তাহলে এই ভিডিওটা হয়তো ব্যবহার করা যেত, কন্টেন্ট তৈরি করার মতো হয়তো কাজে লাগতো। সো আমার কাছে মনে হচ্ছে না এটা দিয়ে কন্টেন্ট তৈরি করে আপনি অতটাও সুবিধা করতে পারবেন। তখন আপনাকে আবার ট্রাইপড ব্যবহার করার প্রয়োজন হতে পারে একটু ওয়াইড ভিউ এর জন্য। এখন আমি যদি এর ক্যামেরা নিয়ে কয়েকটা কথা বলি, তো আপনি ফটোগ্রাফির জন্য এই ফোনটা লিস্টে রাখতে পারেন, যে এমন একটা ফোন যেটা দিয়ে আসলে ছবি তোলা যায় ভালো। বাট ভিডিওগ্রাফির জন্য আমি ওইভাবে আপনাকে বলতে পারছি না যে না আপনি ভিডিওগ্রাফির জন্য বা ভিডিও শুট করার জন্য এই ফোনটা নেন। দুইটা কারণ, একটা হলো পিছন ক্যামেরা দিয়ে আপনি সরাসরি লেন্স পরিবর্তন করে ভিডিও করতে পারছেন না, বাট ভিডিও কোয়ালিটি ভালো। আর একটা কারণ হলো সামনের ক্যামেরাতে আপনি অনেক বেশি ক্রপ ভিউ পাচ্ছেন, যেটা দিয়ে আসলে ব্লক করার মতো অতটাও সুবিধা পাবেন না। আর হ্যাঁ, যারা জিক্যাম ইউজ করতে চান, এখানে কিন্তু ক্যামেরা টু এপিআই সাপোর্টেড আছে লেভেল 3-তে, তার মানে আপনি এখানে জিক্যাম ব্যবহার করতে পারবেন। আপনি কি করবেন? আপনি যদি গেমার হন, আপনি কি নাথিং ফোন নেবেন? আপনি কি নাথিং ফোন 3 নেবেন? গেমিং করার জন্য এই ফোনটা আসলে কেমন? জেটুড ইউজেসে আসলে 8S Gen 4 বলেন, 8 Elite বলেন, পারফরমেন্সের তফাৎ আপনি খুঁজে পাবেন না নর্মালি আমরা যে কাজগুলো করি ফোন দিয়ে, বাট আপনি যখন গেমিং করবেন তখন তফাৎটা খুঁজে পাবেন। সো এই ফোনটায় স্ন্যাপড্রাগনের 8S Gen 4 রয়েছে, 4 ন্যানোমিটারের SoC, 12GB র্যাম পাচ্ছি আমরা, UFS 4.0 স্টোরেজ টাইপ। হ্যাঁ, এখনকার সময় UFS 4.1 থাকা দরকার ছিল। অ্যান্ড এখানে নাথিং OS 3.5 বেসড অন অ্যান্ড্রয়েড 15 দেওয়া হয়েছে। আগে আমরা গেমিং এর ব্যাপারটা ক্লিয়ার করে নিই। যারা এই ফোনে গেম খেলতে চাচ্ছেন, আসলে পাবজি গেম 120 FPS স্মুথলি খেলা যায়, মানে 120 FPS আপনি হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি খেলতে পারবেন, যেখানে COD রয়েছে, ডেল্টা ফোর্স রয়েছে। আমরা যেদিন গেমিং টেস্ট করেছিলাম ওই দিন খুব বেশি গরম পড়ছিল, সো রিয়েল টেম্পারেচার টেস্টটা আমরা করতে পেরেছি এক কথায়। ব্যাটারি ড্রেনের টেস্টটাই আগে বলে দিই, যেখানে আমরা পাবজি 30 মিনিট গেমিং করেছি, 10% চার্জ খেয়েছে, 120 FPS COD গেম 30 মিনিট গেমিং করেছি, সেখানেও 10% চার্জ খেয়েছে 120 FPS। এভারেজে 9-10-11% চার্জ হয়তো আপনার ড্রপ হতে পারে যখন আপনি 30 মিনিটস গেমিং করবেন। টেম্পারেচার টেস্টে আমরা দেখেছি লং টাইম গেমিং এর সময় এই ফোনটা 38-40 ডিগ্রি সেলসিয়াসের ভিতরেই থাকছিল, কোনো সময় 40 আপ হয়, বাট ওটা খুব একটা নোটিসেবল না, মানে আপনি ফিল করবেন না যে ফোনটা ওভারহিট হচ্ছে। এক কথায় 38-40 120 FPS গেমিং কিন্তু এটা খুবই গুড একটা টেম্পারেচার। হ্যাঁ, মেটাল বডির ফোন, এক্ষেত্রে আপনি হাতে কিছুটা গরম ফিল করবেন, ব্যাক সাইডটা কিছুটা গরম হয়, ঠিক এই এরিয়াটা এরকম জায়গাটায় কিছুটা গরম বেশি ফিল করা যায়। অ্যান্ড উপরের দিকে স্ক্রিনের মানে SoC যে জায়গায় থাকে আর কি, ওই জায়গাগুলোতে একটু বেশি হিট ফিল করা যাচ্ছিল, সমস্যা হচ্ছিল না আসলে এরকম গরম হওয়াতে। ভিডিও রেকর্ডিং টেস্টও আমরা করেছি, যেখানে 4K 60 FPS শুট করার সময় ঠিক যেরকম আমরা গেমিং এর সময় টেম্পারেচারটা দেখেছি ওই রকমই ছিল, 38-39-40 ডিগ্রি সেলসিয়াস। অ্যান্ড যখন আমরা 30 মিনিট ভিডিও রেকর্ডিং করেছি 4K 60 FPS তখন এই ফোনে ব্যাটারি ড্রেন হয়েছে 8%। গেমিং পারফরমেন্সের কথা বলতে হলে এখানে তো শুরুতেই বলে দিলাম যে আপনারা পাবজি বলেন, COD বা ডেল্টা ফোর্স, এই সকল গেমগুলো 120 FPS ফুল জাইরো দিয়ে স্মুথলি গেমিং করতে পারবেন, মানে গেমাররা সিলেকশনে রাখতে পারেন। এখানে আপনার 8S Gen 4 আসলে গেমিং করতে সমস্যা হচ্ছিল না, সেই সাথে ফোন তো ওভারহিট হয় না, যে কারণে আপনি লং টাইম গেমিং এ আসলে বেটার পারফরমেন্স পাবেন, বা ফ্রেম ড্রপ তারপর স্ট্যাবিলিটির অভাব আপনি অতটাও নোটিস করবেন না, যেটা অ্যান্ড্রয়েডে টুকটাক থাকে আর কি। বলতেই হয় AnTuTu টেস্টে আমরা দেখেছি 19,76,000 স্কোর এসেছে। অ্যান্ড আমরা Geekbench 6 টেস্ট করেছিলাম, সিঙ্গেল করে 2169 অ্যান্ড মাল্টি করে 6,770 এসেছে। এআই বলতে তেমন স্পেশাল কিছু না, এখানে গুগলে সার্কেল টু সার্চ রয়েছে, জেমিনাই রয়েছে, পাওয়ার বাটন প্রেস করে ধরলে জেমিনাই ওপেন হয়,
আর গ্যালারিতে আপনারা ইরেজার তারপরে রিফ্লেকশন রিমুভার এইগুলা পাচ্ছেন না, ওইগুলো এখনো মানে নাথিং এআই বা নাথিং এর এআই বলতে আসলে ওই রকম জিনিসগুলো ইনক্লুড করা হয় নাই। ইন্ডিয়ান ভেরিয়েন্টে আমরা দেখলাম 5500 mAh এর ব্যাটারি রয়েছে, আর ইন্টারন্যাশনাল ভেরিয়েন্ট ওখানে দেখলাম একটু কম ব্যাটারি এমএসটা, বাট ব্যাটারি সিলিকন কার্বন দেওয়া হয়েছে। 65 ওয়াটের চার্জার, ফাস্ট চার্জিং সাপোর্টেড, বাট বক্সের ভিতরে চার্জার ইনক্লুড করা নাই, এন্ড 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। ব্যাটারি ড্রেন টেস্ট অলরেডি আপনারা জেনেছেন এই সম্পর্কে, বাট আপনি যদি হেভি ইউজ করেন, আপনার যদি স্ক্রিন অন টাইম অনেক বেশি হয়ে থাকে, তাও আপনি এই ফোনে ওয়ান ডে ব্যাকআপ টাইম পাবেন, মানে ওয়ান ডে আপনি পাবেনই এখান থেকে। আর আপনি যদি নর্মাল ইউজ করেন তো 1.5 দিন ইজিলি ব্যাকআপ টাইম পাওয়া যাবে। ব্লুটুথ 6.0 দেওয়া হয়েছে, ওয়াইফাই 7, অ্যান্ড এখানে আমরা এনএফসিও পাচ্ছি। ই সিম তো সাপোর্টেড রয়েছে, শুরুতে বললাম। কানেক্টিভিটির দিক থেকে এই ফোনটা বেশ এগিয়ে থাকছে। 5G, বাংলাদেশে কবে যে 5G আসবে ওই আশায় আমরা এখনো বসে আছি। সব মিলে এখন ফোনটা আপনার কাছে কেমন মনে হয়েছে? আমি আমার ব্যক্তিগত মতামত তো সবকিছুই দিয়ে দিলাম, তবে হ্যাঁ, এরকম দামের ফোন হিসাবে নাথিং এর এই ফোনটাতে বেশ কিছু দিকে ইমপ্রুভমেন্টের সুযোগ ছিল আমি বলবো। যেমন ডিসপ্লেটা এলটিপিও না, এখানে আলট্রাসনিক ফিঙ্গারপ্রিন্ট নাই, আবার মাত্র 15 ওয়াটের ওয়্যারলেস চার্জিং সুবিধা। লাস্টে আপনাদের হতাশার নাম 8s Gen 4 তো আছেই। হ্যাঁ, আমি ভাই এই ব্যাপারগুলো মানতে পারবো যদি দাম কমে। এখন যে দাম রয়েছে সেটা বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী অনেক বেশি। আপনারা এই ফোনটা সিলেকশনে রাখতে পারেন যদি কিনা ফোনের দামটা কমে আসে। সেই পর্যন্ত আসলে অপেক্ষা করাটাই মনে হয় ভালো হবে। এই তো ছিল আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।